নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আর আমার আজকের যে আড্ডার সঙ্গী তিনি হচ্ছেন মানবাধিকার কর্মী, পুরুষাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। নমস্কার নন্দিনীদি। বলা যেতে পারে যে নন্দিনীদির সাক্ষাৎকার এত স্মুথলি, নন্দিনীদি এত ভালো একজন মানুষ, ওনাকে সাক্ষাৎকার নেওয়ার সময় ওনার সাথে আমার যে কনভারসেশনটা হয়েছে, ওইটুকুনি কনভারসেশনের মধ্যেই আমি বুঝতে পেরেছি যে উনি মানুষ হিসেবে কতটা বড় মনের। যাই হোক, নন্দিনীদিকে আমি বলবো যে নন্দিনীদি, প্রথমেই আমি তোমার ব্যাগে ঢুকবো। ঘরে বাইরে আমরা জেনারেলি ব্যাগে ঢোকে সবার, তো তোমারও ব্যাগে ঢুকবো যে কোন তিনটে জিনিস ছাড়া তুমি বাইরে বেরোনোর কথা জাস্ট ভাবতেই পারো না। একটা তো মোবাইল, আর এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। এত ফোন আসে, এত বিশেষ করে এত কিছু ঢুকতে থাকে, এত হোয়াটসঅ্যাপ, আমাদের না 19টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রতি সময় কিছু না কিছু চলতে থাকে, আর এত রকম ডেটা আসতে থাকে। এত যে কোনো একটা কাজ করতে গেলে, ধরুন আপনি যে কাজটাও করছেন তার জন্য আপনাকে পড়াশোনা করতে হয়, যে পরে কার ইন্টারভিউ নেবো কি, কাজে সেই সংক্রান্ত আমাকে তো আমার কাজটা সংক্রান্ত পড়াশোনা করতে হয়, কাজে প্রচুর ডেটা, কাজে চলতে থাকে। পাওয়ার ব্যাংকটা খুব একটা ইম্পর্টেন্ট। আর জেনারেলি যেহেতু আমার তো ঠিক নেই যে কখন কোথায় যেতে হয়, কাজেই কয়েকটা জিনিস জরুরি থাকে। সেটাকে যদি বলেন সবাই সাজগোজের জিনিস, তাহলে সেটা তো তাই, বা আমি মনে করি ভীষণ নিত্য প্রয়োজনীয়। সেটা কিন্তু পুরুষ নারী উভয়েরই ক্যারি করা উচিত। আমার মনে হয় একটা চিরুনি, মেয়েদের ক্ষেত্রে অন্তত একটা লিপস্টিক, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একটা ডিওডোরেন্ট, এগুলো আমার মনে হয় সবার ক্যারি করা উচিত। কারণ আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। আপনার প্রেজেন্স যদি ঠিক না থাকে, সে আপনি কর্পোরেটেই কাজ করুন, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডেই থাকুন, যেখানেই আছেন, আপনার প্রেজেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে কেমন, আপনাকে দেখতে কতটা প্রেজেন্টেবল, এক্স্যাক্টলি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক না থাকে না, তাহলে কিন্তু আপনি যাই করছেন সেটা একদম মাঠে মারা যাবে। একদম। আজকে এই জিনিসগুলো ছাড়া তো চলার কথা ভাবতেই পারি না। এক্স্যাক্টলি। তো আমরা সবাই জানতে পারলাম যে নন্দিনীদির ব্যাগে কি থাকে। তো যাই হোক, এবার আমি চলে যাব নন্দিনীদিকে। আমার মনে হয় না নন্দিনীদি বোধহয় দিনে 5 থেকে 6টা পডকাস্ট তো করেই থাকেন, কিন্তু এই প্রশ্নটা বোধহয় কেউ কখনো করেনি, কিন্তু আমি করছি। নন্দিনীদি, তোমার ছোটবেলাটা একটু জানতে চাই। তুমি কোথায় বড় হয়েছো? তুমি কি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা? বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা। আমার ইনিশিয়াল ছোটবেলা তো একদম হচ্ছে দমদম। আচ্ছা। আর তারপরে তো সল্টলেক। আচ্ছা, তুমি নর্থেই বড় হয়েছো? হ্যাঁ, যদি সল্টলেকটাকে ঠিক পুরো নর্থের মধ্যে ধরা যায়, তাহলে তো অনেক বছর সল্টলেক আমার। আচ্ছা। তারপরে তো ছিলাম দিল্লিতে অনেক দিন, এখন তো নিউ টাউন। আচ্ছা, হঠাৎ কি মনে হলো যে তোমার এই যে তোমার যে পুরুষের অধিকারের জন্য যে তুমি লড়ছো, এটা তোমার ঠিক কবে থেকে মনে হলো? না, আমি এরকমই, এটা আমি বহুবার বলেছি যে আমি কলেজ লাইফেও এরকমই ছিলাম, কিন্তু পুরুষ মানুষের জন্যই কথা বলবো এরকম না। কিন্তু আমি কোনোদিনই মহিলা হিসেবে পড়াশোনা করেছি, সোশিওলজির মাস্টার্স, সোশিওলজি। আচ্ছা। MBA ন্যাশনাল ইয়ে থেকে, NIPM থেকে হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসে। তার আগে লেডি ব্রেবন, তার আগে বাগবাজার মাল্টিপারপাস। ও, আমিও মাল্টিপারপাস, আলিপুর। তো এবার আমার কথা যে কোনোদিন ভাবিনি যে পুরুষ মানুষের জন্য আলাদা করে কথা বলবো, কারণ এসব তো তখন ছিল না। যদিও রাধিকাদা 1983 সালেই বানিয়েছিলেন পীড়িত পতি পরিষদ, কিন্তু তখন তো এগুলো জানতাম না। কিন্তু আমি কোনোদিনও ভাবিনি মেয়ে হয়ে কোনো সুবিধা নেবো। তার প্রথম এবং প্রধান কারণ, আমার মা বা আমাদের বাড়িটা এন্টায়ারলি কখনো শেখায়নি মেয়ে হয়ে সুবিধা নিতে হয়। আচ্ছা। আমার মার প্রথম থেকে শিক্ষা ছিল, কারণ আমার মা সেই সময়ের ম্যাথমেটিক্সের টিচার ছিলেন। মা শিখিয়েছিলেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে, বিয়ে হলেও হতে পারে, নাও হলে অসুবিধা নেই, কিন্তু আগে নিজের স্বাবলম্বী হতে পারে। আমাদের বাড়িতেই এই শিক্ষাটা, এই জন্য আমাদের বাড়ির মোটামুটি যত মেয়েরা বউরা আছেন সবাই চাকরি বাকরি করেন, যে দুদিকেই, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব দিকেই নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। এবং কখনোই মেয়ে হয়ে কোনো সুবিধা দাবি করো না যে তুমি মেয়ে তাই তোমায় এই সুবিধাটা দিতে হবে। বাহ, দারুণ। এগুলো আমাদের বাড়িতে খুব ইম্পর্টেন্ট আজও। যে আর বাড়ির কাজ করছি মানেই এটা নয় আমি ভীষণ ছোট হয়ে গেলাম। আমার ফ্যামিলি, আমার সংসার, আমাকে কাজ করতেই হবে কিছু কাজ। এমন অনেকে আছে, আমি বলতে শুনেছি, রান্না, ওরে বাবা। না, আমরা ছোটবেলা থেকেই যে কোনো বাড়ির কাজ শিখেছি, করেছি। সেখানে আমার ঠাকুমারও একটা বড় ভূমিকা ছিল। বলতেন যে তোমার যে বাড়িতেই বিয়ে হোক, যত পয়সাওয়ালা বাড়িতে, নিজের কাজটা যদি, বা দিদু বলতেন, নিজেকে যদি কাজ করতে না পারো কোনো লোককে খাটাতেও পারবে না।
যিনি যে কাজটা করছেন তোমার বাড়িতে সহায়িকা, তার কাজে তিনি কোথায় ফাঁকি দিয়ে যাচ্ছেন তুমি এটাও ধরতে পারবে না। আমি কিন্তু কর্পোরেটের ক্ষেত্রেও এটা মানি, নিজের আজকে এই কাজের ক্ষেত্রেও মানি। আমি যদি নিজে কাজটা না জানি, আমার সঙ্গে যারাই কাজ করছেন তারা কোথাও ভুল করছেন কিনা বা ফাঁকি দিচ্ছেন কিনা আমি এটা ধরতেই পারবো না। ঠিক, আগে আমাকে কাজটা জানতে হবে। বাহ, তবে কিন্তু কাজটা হবে। খুব ভালো বললেন। আর আমি আজও কোনোটা পুরুষের কাজ আর কোনটা নারীর কাজ বলে বিশ্বাস করি না, কারণ আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে কোথাও এই ডিভিশনটা নেই, সবাই সব কাজ করে। হ্যাঁ, আমি দেখেছি যে ছেলেরা একটুখানি ধরুন ঘরের কাজ করলেই মানে অন্য জায়গা থেকে টিটকিরি আসে, আরে ও তো পুরো মেয়েদের মতো কাজ করে, মানে এটা কানেও শুনতে আমাদের বাড়িতে দেখিনি, আমার শ্বশুর বাড়িতেও এটা দেখি না, সবাই এরকম সব কাজ করেন। কাজে আমি এই জন্য আমার এখানে যারা ছেলেরা আসেন প্রথমেই তাদের মায়েদেরকে একটা কথা বলি, ছেলেদেরকে কোনো কাজ শেখালেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল স্টেপ আপনাদের। ঠিক, ছেলেরাও কেন সব কিছু করতে পারবে না, মেয়েরাও যেমন করবে ছেলেরাও করবে, কোনো কাজের ডিভিশন হয় না। কারণ পৃথিবী জোড়া সবচেয়ে বড় শেফরাই হচ্ছেন পুরুষ মানুষ। একদম, রান্নাটা পুরো পুরুষ মানুষরাই সামলাচ্ছেন সারা পৃথিবীর যত বড় বড় রেস্টুরেন্টে। মেয়েরা থাকবেন না কেন, নিশ্চয়ই আছেন, কিন্তু মেয়েরা সেই বড় আঙিনাটা সামলান না। ইভেন যখন ক্যাটারিংয়ে যায়, এই যে আরও বড় বড় ক্যাটারার, তাদের তো সব রান্না যারা করছেন সবাই তো ছেলে। মেয়েরা কি আছেন, মেয়েরা বরং জোগাড়েতে থাকছেন। এটা কিন্তু কোনো মেয়েকে ছোট করার জন্য বলছি না, কিন্তু তাহলে ছেলেরা কেন পারবেন না কাজ করতে? আজকে বড় বড় মেকআপ আর্টিস্ট প্রায় সবাই ছেলে, একদম হেয়ার ড্রেসার প্রায় সবাই ছেলে, ড্রেস মানে ফ্যাশন ডিজাইনার মানে যারা খুব বড় হয়েছেন প্রায় সবাই ছেলে। তাহলে ছেলেরা কিছু পারবেন না এটা ভাবার জায়গাটা কোথায় এলো? বরং আমাদের কিছু মায়েরা ধরে নিয়েছেন আমার বাবু কিছু পারে না, এটা আপনি বাবুকে বানিয়েছেন, তাই এই বাবু পদে পদে ঠক্কর খাচ্ছেন। গ্রেট, দারুণ বললে। যাই হোক, নন্দিনীদির এই কলেজ, তোমার এই MBA এগুলো ওভার হওয়ার পর তুমি কি করলে? তারপরে তো কর্পোরেটে ছিলাম অনেক বছর, তারপরে তো নিজেদের ব্যবসাতেও ছিলাম। তারপরে তো কিছু ছেলের সঙ্গে আলাপ হলো 2017-তে, সেও একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে। তখন দেখলাম ওরা এই কাজটা করে, ওরাও বললো দিদি আমাদের সঙ্গে তুমি এসো কাজ করো, সেই থেকে শুরু তারপরে চলছে। আচ্ছা, মানে সেই শুরুটা না হলে আজকের এই নন্দিনীদিকে আমরা পেতাম না। সাংঘাতিক কৃতজ্ঞ, ওদেরকে না পেলে কোনোদিন জানতেই পারতাম না এই কাজটা হয়। বাহ। আমি তোমাকে কয়েকটা মানে প্রশ্ন করব, সেটা হচ্ছে একটা তোমারই কোনো পডকাস্টে আমি শুনেছিলাম তোমাকে বলতে যে আজকালকার ছেলেরা খুব বোকা। তো আমার মনে হয়েছে তোমার ওই কথাটা শুনে যে আজকালকার ছেলেরা বোকা, একদম তুমি রাইট। তার কারণ কি, আমার মনে হয় আমাদের আজকালকার প্যারেন্টিংটা খুব ওভার প্রোটেক্টিভ, অসম্ভব, তাই না? ওনারা মানে নিজেরাই ঠিক করছেন ছেলেগনি কি করবেন, ছেলেগনি কি, কেন আপনি কেন ঠিক করছেন? মানে ওদের না বাড়তে দেওয়া হচ্ছে না, এই কমপ্লেনের অ্যাডভার্টাইজমেন্টের মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওনারা বাড়তে দিচ্ছেন না, ওনারা ডিসিশন নিয়ে ফেলছেন ছেলে কি করবে না করবে। মেয়েদের ক্ষেত্রেও মায়েরা করছেন। তো ওনারা কেউ ভাবছেন না যে ছেলে মেয়েগুলো একসঙ্গে থাকতে পারবে কিনা, ওদের ওপরে ছেড়ে দিই। কারণ ওই একটা জায়গায় সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে, একটি ছেলে একটি মেয়ে, তো ওনারা ওভার প্রোটেক্টিভ ভাবছেন ছেলে মেয়েগুলো যদি চলে যায় আমাদের কি হবে। নিউক্লিয়ার ফ্যামিলিতে ওরা বড় হচ্ছে, যে মা বাবা মানে মা বিশেষ করে ভাবছেন মেয়ের মাও ছেলের মাও, হে চলে গেলে আমার কি হবে। এক্স্যাক্টলি, আর কিছু নেই তো তাদের জীবনে। তারা যে কেন নিজেদের জীবনটাকে অন্যরকমভাবে তৈরি করছেন না, তাদের বন্ধু বান্ধব নিজেরা ঘোরাফেরা, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের ঘোরাফেরা, আমারও তো হাজব্যান্ড রয়েছেন, আমরা ঘুরবো, আমরা সিনেমা দেখবো, আমরা আনন্দ করবো, বেড়াতে যাবো, সব তা না করে ওনারা দুজনে মিলেই ছেলের বা মেয়ের সংসারে এত ইন্টারভেন করছেন, ছেলে মেয়েগুলোর আর সংসার করা হচ্ছে না। আচ্ছা, ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে তুমি কি বোঝো? তোমার কাছ থেকে আমি জানতে চাই। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে আলোকিত হওয়া, আর সেই আলোয় 10 জনকে আলোকিত করা। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে কিন্তু নারী স্বাধীনতার অপব্যবহার নয়। এক্স্যাক্টলি ওমেন এম্পাওয়ারমেন্ট বলে না একদম। আমি তোমার সাথে সহমত। সবাইকে নিয়ে ভালো থাকা, আলোকিত হওয়া, আমার আলোয় আরও 10 জন নারী পুরুষ সবাই আলোকিত হবেন, সমাজ আলোকিত হবে, সবাইকে নিয়ে চলবো, সবাই ভালো থাকবে, আমি একা ভালো থাকবো এটা নয়। আর আমি কখনো সবলা কখনো অবলা এরকম নয়। আর যদি সবচেয়ে বড় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে তোমাকে বলি, কিছু মানুষের মাথায় মস্তিষ্কে ঢুকে আছে জিন্স পরলেই ওমেন এম্পাওয়ারমেন্ট হয়, শাড়ি পরলে ওমেন এম্পাওয়ারমেন্ট। আমি বহু নারীকে জানি যারা আজীবন শাড়ি পরলেন, যারা অন্য কিছু পরলেন না, তাদের থেকে বড় এম্পাওয়ার্ড ওম্যান আর কেউ নেই। এক্স্যাক্টলি। এবং আমি মনে করি যে আমার যদি লাক্সারিয়াস লাইফ পছন্দ হয়, তো সেটা যেন আমি নিজের উপার্জনে মানে যাপন করতে পারি, অন্যের উপার্জনের নয়। সেই যাপনটা যেন আমার নিজের উপার্জনে হয়, আমি যেন সেইভাবে সক্ষম নিজেকে তৈরি করতে পারি, সেটাই ওমেন এম্পাওয়ারমেন্ট।
এক্স্যাক্টলি। আচ্ছা, একটা জিনিস তোমায় বলছি, মহিলাদের প্রকৃতি ওইভাবেই তৈরি করেছে যে মহিলাদের ধারণ ক্ষমতা বেশি, তো মহিলাদের মানে দায়িত্ব কর্তব্যটাও মানে সাংসারিক দিক থেকে দেখতে গেলে বেশি এসে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে একজন পুরুষ হয়তো তার থেকে কিছুটা কম নেয়, তো সেখানে একজন পুরুষকে দেখেছি বারবার দোষী সাব্যস্ত করা হয়। এই নিয়ে তুমি কি কম বলবে? নেন? আমি জানতে চাই যে একজন পুরুষ বাড়ির জন্য যখন উদয়াস্ত খাটছেন দিন থেকে রাত, সকালে আমি অনেককে এরকম জানি, সকাল ভোর 4টের ট্রেন ধরছেন, রাত 11টায় বাড়ি ফিরছেন, সন্তানকে শোয়া দেখতে দেখতেই সন্তান বড় হয়ে গেল। মানে সন্তান লম্বা কতটা উনি জানেন না, জিজ্ঞেস করলে হয়তো ওনাকে এরকম করে দেখাতে হবে, কারণ উনি সন্তানের জেগে থাকা অবস্থাটা দেখতেই পান না। তাহলে তারা কি দায়িত্ব কর্তব্য নেন না? আমি কোনো নারীকে এতটুকু ছোট না করেই বলতে চাই যে সংসারে ডেফিনেটলি নারীদের তো খুবই কন্ট্রিবিউশন, তারা রান্নাবান্নাও অনেকে করেন, বাইরের কাজও সামনে সব, তা এর বাইরে কি পুরুষ মানুষ কি কোনো দায়িত্ব নেননি? এই যে উদয়াস্ত পরিশ্রম, এই যে সবার কথা ভাবা, সবার জন্য অর্থ উপার্জন করে আনা, রোজগার করা, এর কি কোনো দাম নেই? আবার ছুটির দিনগুলোতেও বহু পুরুষ মানুষ বাড়ির বাজার করা থেকে শুরু করে বাড়িতেই হয়তো মিস্ত্রি লাগছে, এই লাগছে, ওই লাগছে, ছেলে মেয়েকে নিয়ে বসা, পড়াশোনা করানো, অনেক কিছু আজও বহু পুরুষ মানুষ করে চলেছেন, হয়তো একটা সিংহভাগ পুরুষ এটা করে চলেছেন। তাহলে এটা দায়িত্ব কর্তব্য না? অবশ্যই, অবশ্যই। আমি কখনোই এটাতে আজ আর বিশ্বাস রাখি না যে মেয়েদের ধারণ ক্ষমতা বেশি বলেই সব সহ্যই মেয়েরা করবেন, এটাতে আমি বিশ্বাস করি না, কখনোই নয়। বিয়ে মানে কিন্তু কম্প্রোমাইজ নয়, বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট, উভয় পক্ষকেই কিছু ছাড়তে হবে। মেয়েরাই শুধু ছাড়বেন আর পুরুষ মানুষ তার সুবিধে নিয়ে যাবেন, এটা হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে তো একদমই হতে পারে না, কখনো হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে পুরুষ মানুষ এবং তাদের পরিবার যদি মনে করেন একটা মেয়েকে নিয়ে এসেছি আর সে তার বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে না, পুরুষটি ভাবছেন আমার বাবা মাকে দেখবে, ওর বাবা মাকে দেখবে না, এগুলো, এই ধারণা থেকে বেরোতে হবে। এই ধারণা থাকলে কিন্তু কোনো সংসার টিকবে না। আমি খুব সোজা সাপটা কথায় বিশ্বাসী যে মেয়েটি তার বাবা মাকে দেখবে, আপনি আপনার বাবা মাকে দেখুন, বিয়ের আগেই সব কথাবার্তা বলে নিন, দরকার হলে নিজেরা মাঝখানে একটা জায়গায় থাকুন, উভয়ের বাবা মাকে দেখুন, কোনো অসুবিধা নেই। মেয়ের বাবা মাকেও কিন্তু দেখতে হবে, কারণ তারাও মেয়েকে আজকাল বড় করেন, লেখাপড়া শিখে, মেয়েটি হয়তো চাকরি করে, সমান দায়িত্ব আছে দুজনার। কারণ মেয়েটিকেও মনে রাখতে হবে যে বাবার বাড়ির সম্পত্তিতে যদি ভাগ থাকে, বাবা মার দায়িত্ব কর্তব্যেও ভাগ আছে, সবাইকে সব দেখতে হবে। এইসব দিন চলে গেছে, কিন্তু এইটা আজকাল আর নেই। খুব বোকা বোকা রায়দানও কিছু কোর্টের দেখছি, একদম এই রায়টা নিয়েই তোমাকে ভাবছিলাম, যদি শাখা সিঁদুর না পড়েন স্বামী নাকি ডিভোর্সের মামলা করতে পারেন না, এটাতে আমি অন্তত সহমত নই। বহু স্ত্রীকে জানি যারা হয়তো সবসময় শাখা পড়েননি, সিঁদুরও নামমাত্র পড়েন, কিন্তু তাদের থেকে সংসারের প্রতি বেশি কর্তব্য কেউ করেননি। সেই স্বামী ডিভোর্স চাইতে গেলেন, এটা কোনো সভ্য সমাজের রীতি হতে পারে না। আমি বহু স্ত্রীকে এরম জানি যে যারা শাখা সিঁদুর সে অর্থে পড়েনি না, কিন্তু তারা সংসারের জন্য জীবনপাত করেছেন। এগুলো আমি জানি না কোন মানে আইনজীবীদের মাথায় আসে বা কোন বিচারপতিদেরও মাথায় আসে, আর কোন স্বামীরাও এই কারণে ডিভোর্সটা ঠিক চাইতে যান, এটা কিন্তু হতেই পারে না। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে যে যে কোনো পুরুষ মানুষের সন্তান যদি তার গর্ভে আসে, তার হাজবেন্ডকে, এটা আমাদের না বুঝতে হবে, এখানে আমাদের একটা ভুল হয়ে যাচ্ছে। এটা না একটা স্পেসিফিক মামলার রায়। আচ্ছা, কিন্তু যা হয় মিডিয়াতে খাওয়ানোর জন্য এটাকে এমনভাবে দেয়া হলো, গেল রব উঠলো। আমি তারপরে অনেক আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে, তারা তখন আমায় বললেন যে নন্দিনীদি এটা হচ্ছে একটা ভেরি স্পেসিফিক মামলা, যার ফলে এটা কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ এই রায় কিন্তু হতে পারে না, এই রায় হওয়া মানে তো দেশে একটা সাংঘাতিক ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু অনেক সময় এরকম হতে পারে। আজকে বিয়ের পরে অনেক সময় এরকম অনেক সিনেমাও দেখা গেছে, কোনো একটি মেয়ের রেপ হলো, কিছু হলো, জানাই যাচ্ছে না তার বাবাকে, সেই ক্ষেত্রে হয়তো বলা হয়েছে তার স্বামীকে দায় নিতে হবে। তো সেটাও কতটা সঠিক বেঠিক সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা কিন্তু আপামার পুরুষ মানুষের জন্য হয়নি। এই রায় কোনো সুপ্রিম কোর্ট যদি দেন, তাহলে তো তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আমি মনে করি আন্দোলন হওয়া উচিত, আন্দোলন হওয়া উচিত। পুরুষ মানুষ, আমি ধরে নিলাম সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, পুরুষ মানুষ আপনারা কজন আন্দোলনে নামলেন তার জন্য? নামলেন? এই যে শিক্ষকরা চাকরি যাওয়ার জন্য এরকম ভীষণ আন্দোলন করছেন, সব কিছু নিয়ে এত আন্দোলন, আপনারা নামলেন এটা নিয়ে আন্দোলনে? কোথায় নামেননি তো আপনারা। আমি ধরে নিলাম সুপ্রিম কোর্ট এরকম একটা অর্বাচীনের মতন রায় দিয়েছেন, তা কোথায় আপনাদের আন্দোলন? নেই তো। তাহলে আমি ধরে নেব মৌন সম্মতি লক্ষণম, আপনারা এটা মেনে নিয়েছেন। আমার বরং ভেতরে খচখচানি ছিল বলে আমি 10 জন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, আমি জানতে পেরেছি দেখো আপনাদের তো দেখছি না কোনো খচখচানি, তাহলে আপনারা এটাও মুখ বুঝে মেনে নিলেন। বলুন, আপনাদের এটা বুঝতে হবে, কিন্তু আপনাদের সময় এসেছে পথে নেমে আন্দোলন করার। এরকম অন্যায় রায় হলে তার পথে নেমে আন্দোলন করতে হবে, তবেই বন্ধ হবে সব কিছু, না তো হবে না। খুব ভালো বললে।
এই মানে এইটা আমি তোমার কাছ থেকে জানলাম, তুমি এত অ্যাডভোকেটদের এরকম সাথে আরো কথা অনেক বলেছো। কিছু আছে যে যখন হয় না যে একটা স্পেসিফিক মামলার জন্য, কিন্তু মিডিয়ার যা হয়, মিডিয়া এই কদিন আগে দেখলাম এক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর একটি কথা তুলে নিয়ে তারপরে করছেন, তার বাড়িতে তার বাবা অত্যন্ত এটা নিয়ে কষ্ট পাচ্ছেন। আসলে ও বলতে চেয়েছিল যে যখন ছোট ছিল ওর মা ওকে এরকম মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেটাকে এমনভাবে করা হচ্ছে যেন ওর হাজব্যান্ড ওকে মারধর করে এখন বাড়ি থেকে বের করে দিয়েছে। কি অন্যায় সমস্ত মিডিয়ার এই সমস্ত, ঠিকই, এগুলো তো ঠিক না, না টিআরপির জন্য। তোমার কাছে জানতে চাইবো, আমাকে বলো তো অন্তর্ভেদী দৃষ্টিটা কি দৃষ্টি? এই যে বলে যে পুরুষ মানুষের অন্তর্ভেদী দৃষ্টি, না এরকম না, অনেক ব্যাপার আছে, এগুলো অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে যে মেয়েদের তাকানো আর পুরুষ মানুষের তাকানো সায়েন্টিফিক্যালি ডিফারেন্ট। পুরুষ মানুষ যখন তাকায় না এরকম করে তাকান, আর মেয়েদের তাকানোটা এরকম স্ট্রেট। তাই বলা হয় না পুরুষ মানুষ নাকি তাকালেই মেয়েদের শরীরের দিকে তাকায়, বুকের দিকে তাকায়, ওটা কোন না, ঘন্টটা একটু অন্য। এসব নিয়ে তো অনেক পড়াশোনার ব্যাপার থাকে অবশ্যই। তো পুরুষ মানুষের তাকানোটা এরকম হয়, হ্যাঁ, আর মেয়েরা না এরকম স্ট্রেট তাকান, যার ফলে না সেইগুলো অনেক। যে কথা বলা নিয়েও বলে না মেয়েদের সারাদিনের কথার যেটা কোটা পুরুষ মানুষের তার থেকে কম, আর সেটা পুরুষ মানুষ চাকরি বাকরির ক্ষেত্রে অফিস টফিসে সেই কোটাটা শেষ করে আসেন একদম। তার ফলে বাড়ি যখন আসেন তখন পুরুষ মানুষের সেই কোটাটা শেষের মুখে। বলে মেয়েরা বলে না যে এই তো অফিসে সারাদিন কার সঙ্গে গল্প করে এসছে, আমার সঙ্গে আর কথা বলছে না। তো মেয়েদের কোটাটা অনেক বেশি, যার ফলে যে মেয়েরা তবু চাকরি করেন তাদের কিছুটা শেষ হয়, আর যে মেয়েরা বাড়িতে থাকেন তাদের তো শেষই হয় না। তার ফলে যখন হাজব্যান্ড বাড়িতে আসেন তারা চায় প্রচুর কথা বলতে চান, কিন্তু হাজব্যান্ডের তো তখন কোটা শেষ হয়ে গেছে, তিনি ক্লান্তি অনুভব করছেন, হয়তো ছেলে মেয়েকে একটু পড়াতে বসি বা কিছুতে কয়েকটা কথা বলতে চাইছেন। কিন্তু এইগুলো না অনেক সায়েন্টিফিক আলোচনা। বাহ, এটা তোমার কাছ থেকে জানলাম। না এটা আমার কাছে এটা খুব মানে যারা আমাদের সঙ্গে যেহেতু অনেক লাইফ কোচরা আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আছেন, অনেক এগুলো না অনেক আলোচনার মাধ্যমে অনেক দিন ধরে এই জিনিসগুলো চর্চা করার কারণে আমরা সব জানতে পেরেছি যে একটা কোটা আছে, মেয়েদের কথার কোটা অনেক বেশি। তার মধ্যে যেসব মেয়েরা হয়তো চাকরি বাকরির মধ্যে আছেন বা বাইরের একটা বড় জগতে আছেন তাদের তবু অনেকটা কোটা শেষ হয়, কিন্তু যারা ঘরে আছেন তাদের তো একদমই শেষ হয় না। তার ফলে হাজব্যান্ড আসলে তারা ভাবেন, বা ছেলে মেয়েরাও ভাবে কথা বলবো, কিন্তু সবারই তো একটা কোটা আছে। জেনারেলি ছেলেরা, অল্প বয়সী ছেলেরাও না একটু কম কথা বলে মেয়েদের তুলনায়। তো এই সব কিছুর একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, একটা না বক্তব্য বলে দিলেই হলো না। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, জেনারেলি ঘরে বাইরে আমরা এই প্রশ্নটা সকলকেই করে থাকে, তাই তোমাকেও করব। সেটা হচ্ছে আমাদের সমাজ হোমমেকার বলবো না, হাউস ওয়াইফ একটা কোট আনকোট একটা শব্দ, এই হাউস ওয়াইফ এই শব্দটাকে আমার কাছে মানে এই শব্দটা আমার কাছে ফেক। তো কেন ফেক? আজকের ডেটে খুব কম মহিলা আছে যারা বাড়িতে সারাদিন 24 ঘন্টা বসে আছে বা কুটনো কাটছে, রান্না করছে, দুপুরে ভাত ঘুম দিচ্ছে, এরকম মহিলা কম। আর আমার মনে হয় এটা খুব ছোটোবেলা থেকে আমার মনে হয় যে কেউ হাউসওয়াইফ একটা আলাদা কোনো গোষ্ঠী নয়, হাউসওয়াইফ সবাই, কেউ স্ট্রিট ওয়াইফ নয়, ঠিক আছে? এই হাউসওয়াইফ কথাটায় তুমি কতটা বিশ্বাসী? প্রথমত হাউসওয়াইফ কথাটা না, হোম মেকার কথাটা তার থেকে অনেক বেশি সুন্দর আছে। আমি একটা কথা বলি, যেটা আপনি বললেন, যদি কেউ বাড়িতে থাকেও, যদি রান্নাই করে, কুটনো কুটে বা দুপুরে একটু ঘুমোচ্ছে, তাতে প্রবলেম কোথায়? না, প্রবলেম নেই, কিন্তু হাউস ওয়াইফ এই কথাটা মানে আমি পার্সোনালি খুব এগেনস্টে। বিকজ সেটা তো অন্য, ঠিক আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু যদি কোনো এক সংখ্যক মহিলা যদি তারা বাড়িতেই আছেন, তারা চাকরি করছেন, তারা বাড়িঘরটা গুছিয়ে রাখছেন, খুব ভালো করছেন, স্বামীর জন্য খাবার বানাচ্ছেন, একদম, কিন্তু এটার একটা আমার মনে হয় কোনো অন্য নাম থাকা উচিত। না সে তো হোম মেকারই হতে পারে, হাউস ওয়াইফ তো সবাই, ঠিক আছে, হোম মেকার হতে পারে, অত্যন্ত সুন্দর নাম। কিন্তু আমি একটা দেখেছি, বিশেষ করে যেসব মেয়েরা চাকরি করেন, এটা কিন্তু পুরো ছেলেদের মধ্যেও আছে, বাড়িতে বসে সারাদিন করছোটাকে, কিন্তু একদিন উনি ওই কাজগুলো না করলে কিন্তু পুরুষ মানুষ বুঝতে পারবেন এক্স্যাক্টলি বাড়িতে সারাদিন কি করেন। এক্স্যাক্টলি, এটা পুরুষ মানুষেরও বোঝার আমার মনে হয় উচিত। তো ওনার কাঁধে একদিন ফেললে উনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি বাড়িতে সারাদিন কি হয়। তো আমার কথা হচ্ছে, যদি কোনো মহিলার মনে হয় যে না আমার ভাল লাগে না চাকরি করতে, যে এই অপশানটা অবশ্যই পুরুষের নেই। অনেক পুরুষও কিন্তু আছেন যারা বাড়িঘর গোছাতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, সেই সব ভালোবাসেন, কিন্তু তাদের কাছে দুর্ভাগ্যবশত সেই অপশানটা নেই। মেয়েরা আপনারা এই একটা জায়গায় সৌভাগ্যবতী, মানে হয়তো অনেক মেয়ের কাছে সেটা নেই, মানে কিছু কিছু মেয়ে আছেন যাদের হয়তো সংসারটা চালাতে পয়সাটা দরকার, কিন্তু অধিকাংশ মেয়ে এখনও সেই সৌভাগ্য নিয়ে জন্মান
যে যাদের কাছে যারা হঠাৎ করে চাকরি ছেড়ে দিতে পারেন আমার আর চাকরি করতে ভাল লাগছে না, এটা পুরুষ মানুষ পারেন না, এটা আপনাদের মানতেই হবে। কিন্তু আমি বলি যেসব মেয়েরা আছেন বাড়িতে অসুবিধে কোথায়, তারা যদি বাড়িটা ভালোবাসেন, বাগান করতে ভালোবাসেন, হয়তো বাগান করছেন, হয়তো নানা রকম রান্না করছেন, হয়তো এখন অনেকে সেলাই টেলাই তাও কমে গেছে, অনেক করছেন, বই পড়ছেন, সারাদিন বাড়িতেই আছেন, না সিরিয়ালই দেখছেন, তা অসুবিধে কোথায়? না, অসুবিধে ছেলে মেয়ের জন্য রান্না করছেন, নানা রকম এক্সপেরিমেন্ট করছেন। এই যে আপনি কথাটা বললেন যে হাউস ওয়াইফ না বলে হোম মেকার বলা যেতে পারে, আমার মনে হয় ওটা শুনতে বেশি ভালো লাগে। কথাটা খুব বেশি আবার মেয়েরাই কিন্তু ইউজ করেন, যারা চাকরি বাকরি করেন এবং খুব সাবলীল ভাবে ইউজ না, তারা তখন তাদের সঙ্গে নিজেদের সঙ্গে ওনাদের একটা দেওয়াল তুলে দেওয়ার জন্য আমরা তো চাকরি করি, ওরা হাউস ওয়াইফ, এটা কিন্তু মেয়েরা বেশি ইউজ করেন। আমি অনেক মেয়েকে করতে দেখেছি যে আমরা তো চাকরি করি, ওরা সব হাউস ওয়াইফ। হোয়াট ইজ দিস? ওটাও একটা বড় প্রফেশন কিন্তু, যে বাড়িতে থেকে এই যে বাড়িটা সামনে, তাহলে আপনাদের অনেকের মায়েরাই এটাই ছিলেন, চাকরির পরিমাণটা কম ছিল, তাহলে আমি মনে করি এটা ওটাও কিন্তু একটা বড় কাজ। ঠিক, যারা বাড়িতে আছেন তারাও সেটাকে রেসপেক্ট করা উচিত, তারাও বড় কাজই করছেন। অনেকেই আছেন যারা বাড়িতে থাকতে ভালোবাসেন কিন্তু কোনো উপায় নেই, তাদের বাইরে বেরোতে হচ্ছে, চাকরি করছেন, হয়তো সংসারে টাকাটা প্রয়োজন, হয়তো তাদের অনেক বছরের চাকরি আর এখন ছাড়া সম্ভব না, নানান রকম আছে। কাজে বাড়িতে থাকার মধ্যে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি তো বলি মেয়েরা যে এত খালি বলেন না যে আমাদের বাড়িতে এত কাজ করতে, আমি বলি এবার সেই রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণ গল্পের মতন একটু পাশা উল্টালে বরং ভালো হয়। পুরুষ মানুষ বাড়িতে কিছুদিন থাকুন আর বলুন মেয়েদেরকে তোমরা রোজগারপাতি করে আনো, আমরা বাড়িটা সামলাবো, এটা হলে সবচেয়ে ভালো হয়। খুব ভালো, মানে পুরুষ মানুষ মাঝে মাঝে বাপের বাড়ি যাবেন। আমি তো বলি পুরুষ মানুষ এখন শ্বশুর বাড়ি যান, কি পুরুষ মানুষের তো কান্নাও বারণ, ঠিক আছে, পুরুষ মানুষ কাঁদবে না, কিছুদিন কাঁদুন। এখন বিয়ে হলে শ্বশুর বাড়ি আপনারা পুরুষ মানুষ যান, আমি তো ভাবি মাঝে মাঝে যে এটা এখন হওয়া দরকার। মানে আমি দেখেছি একটা মানে ধরুন 12-13 বছরের ছেলে কোনোভাবে হয়তো কিছু একটাতে তার কষ্ট হয়েছে, কেঁদে ফেলেছে, তাকে সবাই মিলে চেপে ধরে, এই তুই মেয়েদের মতো কাঁদছিস কেন, এটা কি ধরনের কথাবার্তা? না, আমি বলতে চাই যে একটুখানি চিত্র বদল হলে ভালো, যে ছেলেরা শ্বশুর বাড়ি যান, মানে ওখানে থাকুন, বা শ্বশুরবাড়ি না যান, মানে ঘর সংসার সামলান, বলবেন মাঝে মাঝে আমি বাপের বাড়ি যাব, এগুলো একটু হওয়া দরকার আমার মনে হয় আমাদের সমাজে। কারণ মেয়েরাও খালি বলেন তো যে আমরা বাপের বাড়ি ছেড়ে যাই, আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি, কেমন লাগে। কাজে আমার মনে হয় বদলটা হলে ভালো হতো, হচ্ছে না বা হয় না, সমাজের তো এখনও সেই কাঠামোটা তৈরি হয়নি, সেটা অন্য কথা, ঠিক, কিন্তু হলে মন্দ নয় আর কি। একদম। শাশুড়ি আর বৌমাদের মধ্যে একটা চিরাচরিত মানে একটা বিভেদ আছে, ঠিক আছে, মানে দ্বন্দ্ব, মানে এটা একটা মানে সাইলেন্ট, মানে কারোর পৃথিবী জোড়া। এইটা নিয়ে নন্দিনীদি তুমি কি বলবে? এটা বিরাট আর্থসামাজিক দ্বন্দ্ব, এটা বুঝতে হবে। এক হচ্ছে যে অনেক ছেলে বিয়ের আগে হয়তো স্যালারি পেয়ে টাকাটা মায়ের হাতে দিত, এবার মা ভাবলো বিয়ে হলে তো এটা অবভিয়াসলি বউয়ের হাতে যাবে, আমি আর পাবো না, এটা হচ্ছে একটা অর্থনৈতিক বিষয়। কারণ টাকা কিন্তু একটা বড় নিরাপত্তা। যেই মানে শ্বশুর বড় বেশি রোজগার করেন, তার যতদিন চাকরি আছে, যে শাশুড়ি ভীষণ তখন নিয়ে থাকে, কিন্তু যেই উনি রিটায়ার করে গেলেন তখন শাশুড়ি চেষ্টা করেন, মানে ছেলের ওপরে তখন তার এটা জন্মায় যে তোর বাবার তখন আর চাকরি নেই, কাজে তখন হয় ছেলে চাকরি করে আমার, বা ছেলে চাকরি পেলেই মায়ের একটা অন্যরকম ইয়ে হয়। আর সামাজিক দ্বন্দ্বটা কোথায়, যে রান্নাঘর, মানে শাশুড়ি রান্নাঘরটা ছাড়তে চান না বউ, আর বউও গিয়ে, আর আজকালকার মেয়েদের মধ্যে এটা খুব দেখেছি, মানে আমি কত ভালো রান্না, এই রান্না পারি, ওই রান্না পারি, মানে শাশুড়ি হয়তো একটু পুরোনো দিনের রান্না বান্না করেন, বউ একটু ইউটিউব দেখে নতুন নতুন রান্না টান্না করে টেক্কা দিতে যান। মানে এই যে আর্থসামাজিক দ্বন্দ্ব, এর থেকে বেরোনো খুব মুশকিল হবেই এটা। মানে শাশুড়ি আর বউ একে অপরকে টেক্কা দিতে চাইবেন, যে হয়তো 5% জায়গায় এটা নেই, এবং সেই পুরুষের থেকে সুখী আর কেউ নেই যার মা আর বউয়ের মধ্যে সুসম্পর্ক আছে। এটা কিন্তু আমি আগাগোড়া বলে আসছি, যেখানে মা আর বউয়ের মধ্যে সুসম্পর্ক, যুধিষ্ঠির বলেছিলেন না সবচেয়ে সুখী মানুষকে, তা বলেছিলেন যে দিনের শেষে যে মানে অঋণী, মানে ঋণ না করে যে ভাত খেতে পারে না। কিন্তু আমি আজকে বলি দাঁড়িয়ে এই কাজ করার পর, যে পুরুষ মানুষের মা আর বউয়ের মধ্যে সুসম্পর্ক আছে, তার থেকে বড় সুখী পুরুষ মানুষ আর কেউ নেই। যুধিষ্ঠিরও আজকে থাকলে এই কথাই বলতেন, কারণ ওনারও তো ছিল নিশ্চয়ই, দ্রৌপদী আর কুন্তির মধ্যে নিশ্চয়ই ঝামেলা ছিল। হাউ সুইট। আমাকে বলো তো, তুমি সমাজকে আমূল পরিবর্তন করতে গেলে, মানসিকতাগুলো পরিবর্তিত হতে গেলে আমাদের ঠিক কি কি ছোট 2-3টে স্টেপ তোমার তাও মনে হয়? সমাজ তো রেভলিউশন ভাবে হয় না, ইভলিউশন, বদলাতে আসে। আজকে মেয়েদের যে সিচুয়েশন ছিল আজকে কি আর সেটা আছে? সমাজের রেভলিউশন, আমাদের পেরেন্টিং ভীষণ বদলানো দরকার। মানে আর যতদিন যাচ্ছে পেরেন্টিং আরো অন্যরকম হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। মানে একটা মাত্র করে সন্তান, তাদের প্রোটেকশন দিতে তারা নিজেরাও কোনো দায়িত্ব কর্তব্য করতে মানে প্রস্তুত না, কারণ এত পেয়েছে, দেওয়ার কথা তো কেউ ভাবেই না।
তো আরও যত দিন যাবে এরকমই, মানে পরিবার তো ভাঙতে ভাঙতে অণু, মানে পরমাণু অণু হতে হতে যে কোথায় গিয়ে পৌঁছেছে তার কোনো ঠিক নেই। তো কাজে আর আজকে ছেলেমেয়েরা, আমি খারাপ ভালোতে যাচ্ছি না, আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আজকের জেনারেশন খারাপ, আমি এটা বলছি না, কিন্তু ওদেরকে তো আমরা যেরকমভাবে মানে গড়ে তুলছি ওরা তো সেরকমই হচ্ছে না। তো ওরা যা দেখছে আর পৃথিবী এরকমভাবেই এগোবে, তো তার ফলে ওরা যেটা দেখছে ওরা সেটাই শিখছে, আর আজকে যেটা আসছে ওরা সেটাই নিচ্ছে। এখন আমরা আমাদের জমানার চিন্তা ভাবনা যদি ভাবি সেরকম আজকে বজায় থাকবে, সেটা তো হবে না। কাজে আজকের জমানা যেরকম এরকমভাবেই আমাদের চলতে হবে। কাজে মূল্যবোধও আজকে চেঞ্জ হয়ে গেছে, প্রেম সম্পর্কিত ধারণা চেঞ্জ হয়ে গেছে, সম্পর্কে সমীকরণ চেঞ্জ হয়ে গেছে। কাজে এরকম ভাবলে হবে না। আজকের দিনে দাঁড়িয়ে একটা সময় তো হাজব্যান্ডকে লোকে আপনি করে কথা বলতো, আজকে সেটা তুইতে এসে দাঁড়িয়েছে। তো মেনে নিতে তো হবে, আজকের দুনিয়াটা এরকমই। আজকে সারাদিন কপাল চাপড়ে কোনো লাভ নেই। নন্দিনীদির কাছে আমি একটা র্যাপিড ফায়ার করব, তুমি আমায় বলো, তুমি ফাস্ট ফুড খাও? খুবই কম। আমি ননভেজও খাই না, একদম ফাস্ট ফুড তো একেবারে না, খুবই কম। খাই না কখনো বলবো না, কিন্তু খাই খুব কম। কি ভালোবাসো খেতে? আমি খুব নর্মাল, মানে সবচেয়ে ভালোবাসি ডাল ভাত আলু ভাজা টাইপ খাবার দাবার আর কি। বাহ, ধরো অনেক রাত অবধি জেগে আছো, মিডনাইট স্ন্যাক তোমার কিছু একটা না খেতে না, ইচ্ছে আমার করছে? একদম লাগে না। মনে হয় না কখনো? চকলেট খেতে ভালোবাসো? একদম খাই না। ও মা, সত্যি তো? আমাকে এখানে আমার ভাইফোঁটায় রাখিতে সব ছেলেরা আসে জন্মদিনে, এত এত চকলেট দেয়, আমি বললাম তোরা তো মেরেই দিবি, মানে এ হয়ে যাবে। কিন্তু আমি একদমই খাই না চকলেট। আচ্ছা, তুমি বিচ পছন্দ করো না মাউন্টেন? বিচ, সমুদ্র। বিচ মানে সমুদ্র তোমাকে টানে? সবসময় সমুদ্র। আচ্ছা, না তো জঙ্গল, মানে পাহাড় নয়। আচ্ছা আচ্ছা। ফার্স্ট লাভ বলতে সবসময় যে মানে কোনো মানুষ নয়, হ্যাঁ, মানে ওরম কিছু নয়, মানে তোমার ফার্স্ট লাভ সবচেয়ে পছন্দ? হ্যাঁ, বই পড়া, মানে পড়াশোনা, গান। আচ্ছা, তুমি আপনারা জানেন কি না জানি না, নন্দিনীদি কিন্তু ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো, এবং আমি রীতিমতো নন্দিনীদির গানের ফ্যান। গানের দল আছে। হ্যাঁ, তো গানের ফ্যান তুমি, দুকলি গাইবেই আজকে, নালে ছাড়বো না। তুমি জুয়েলারি পরো? হ্যাঁ, জাঙ্ক জুয়েলারি তো পরে, আগে তো খুবই শাড়ি পরতাম সবসময়, এখন তো পরা হয়ে ওঠে না। জাঙ্ক জুয়েলারি তো খুব ভালোবাসি, মানে জাঙ্ক জুয়েলারির মধ্যে তুমি কানের দুল বা গলার হার বা চুড়ির মধ্যে কোনটা তোমার পছন্দ? কানে, সবচেয়ে পছন্দ কানের দুল। আচ্ছা, তুমি যেটা পরে আছো এটাও সুন্দর। আচ্ছা, আমাকে বলো বেস্ট ফিল্ম। বেস্ট ফিল্ম অনেকই আছে, কিন্তু তার মধ্যে যদি সবচেয়ে মানে যেই ফিল্মের কথা, দু চারটে কথা কিছু কিছু ফিল্মে তো থেকে যায়, তার মধ্যে 3 ইডিয়টসের একটা কথা, যে কাবিল বানো কামিয়াবি ঝাঁক মারকে পিছিয়ে দৌড়ে, কি যোগ্য হয়ে উঠলে মানে সাফল্য পেছন পেছন আসবেই। এরকম একটা দুটো ফিল্ম আছে যেটা খুব পছন্দ, এখন তো মনে পড়ছে 3 ইডিয়টসের কথাই। আর আনন্দ ফিল্মের একটা কথাও খুব পছন্দ, যে জিন্দেগি মানে লম্বি নেই বড়ি হনি চাই, একদম। আরও দু একটা ফিল্ম আছে যেটা যে কোনো মূল্যে যে কোনো সময় দেখতে চাই, তা সবসময়, আর যে কোনো সময়ে যে কোনো জায়গায় উত্তম কুমারের যে কোনো ছবি। ও বাবা, দারুণ, আমারও তাই। অমিতাভ বচ্চন। নন্দিনীদির মানে কি বলবো, তোমার মধ্যে যদি তুমি নিজের মধ্যে নিজের কোনো বদল চাও, তাহলে তুমি কোনটা প্রথম চাইবে? আমাদের তো সব, মানে আমরা তো অল পারফেক্ট কেউই নয়, আমাদের কিছু দোষ নিশ্চয়ই আছে, তো আমাদের যদি মনে হয় যে এটা আমার না হলে ভালো হতো। একদম ইমোশন নেই আমার, একটু থাকলে মনে হয় ভালো হতো। একদম মানে ইমোশনলেস একটা মানুষ, মানে আমার না কিচ্ছু ছুঁয়ে যায় না, রাগ দুঃখ আনন্দ। কিন্তু তোমার মনটা অনেক বড়। না না, সে তো মন বড় টড় অন্য, কিন্তু আবেগ ব্যাপারটা আমার মধ্যে একদম নেই। মানে মাঝে মাঝে ভাবি একটু থাকলে কি ভালো হতো, একদম। আচ্ছা, কখনো কখনো এটা খুব বিপদে ফেলে দেয়। আজকের মানে আজকের নন্দিনীদি যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় আমাদের সমাজের যা অবস্থা বা যা পরিকাঠামো বা যে হারে ডিভোর্স হচ্ছে, তাতে কি তুমি বিয়েকে সাপোর্ট করো? না, বিয়ে একটা এমন ইনস্টিটিউশন, আর আমাদের কলেজ লাইফেও শুনেছি বিয়ে নাকি আর থাকবে না, আজকেও শুনি থাকবে না, বিগ ফ্যাট ওয়েডিংয়ের সংখ্যা বেড়েছে। আমার ধারণা আগামী 50 বছর বাদেও বিয়েটা থাকবেই। কিন্তু সবাইকে এটা বুঝতে হবে, যারা বিয়ে করতে চান, বিয়ে মানে কিন্তু শুধু পাওয়া না, বিয়ে একটা বড় কমিটমেন্ট, বিয়েতে অনেক অ্যাডজাস্টমেন্ট, বিয়েতে কিন্তু অনেক ছাড়তে হবে, অনেক, হয়তো 75% ছেড়ে আপনি 25% পাবেন, কিন্তু তার দাম অসীম।
কাজে সেই বুঝে বিয়ে করতে আসবেন। মানে বিয়ে করেই আমার কিছু চাই, 3 মাস বিয়ে করি আমি তারপরে 50 লাখ টাকা দাবি করবো, এর জন্য প্লিজ বিয়ে করবেন না। তাতে আপনার নিজেরও সমূহ ক্ষতি। বিয়ে একটা খুব ভালো জিনিস, নো ডাউট, যদি সঠিক হয় বিয়েটা। আর বড় জুয়া খেলাও কিন্তু, সে মেয়েদের জন্য হতে পারে, ছেলেদের জন্য। কাজে বিয়ে যদি করতে হয় বিয়ের মানসিকতা রেখে করুন। বিয়ে কিন্তু বড় একটা ব্যাপার। আর বিয়ে মানে বিয়ের 1 বছর নয়, 6 মাস বাদে থেকে কিন্তু সবাইকে নিয়ে, পরিবার পরিজন, তারপরে যাদের সন্তান সন্ততি হচ্ছে সবাইকে নিয়ে কিন্তু বিয়ে কিন্তু শুধু আমি তুমি নয়। বাকিটা আমি বললাম না, বাকি কথাটা ভালো না শুনতে, কিন্তু বিয়ে ব্যাপারটা কিন্তু অন্যরকম। তার বিয়ে করার মানসিকতা থাকলে অনেক কিছু ছাড়ার মানসিকতা থাকতে হবে, তবে অ্যাডজাস্টমেন্ট হবে, নয়তো হবে না। শুধুই পাবো পাবো, আমার চাই, তারপরে ফেসবুকে লিখবো আমার সব হারিয়ে গেল, এটা কিন্তু বিয়ে হতে পারে না। আর এটাও আমি বলি, আমি পুরুষ অধিকারের কাজ করি বই, কিন্তু অনেক মেয়েকে বলতে শুনি যে আমার বর আমাকে এই কাজটা করতে দিল, আসতে দিল, কেন আমি এটা বুঝতে পারি না, এরকম কেন হবে? ঠিক, আপনার বর আপনাকে এই কাজটা করতে দিল মানে আমি বুঝলাম না। আপনি তার ইন্ডিভিজুয়াল, একদম। আপনিও আপনার বরকে কোনো কাজ, অনেক আবার ছেলেরাও বলে আমার বউ না আমাকে জানিস তো কোথাও যেতে বাধা দেয় না, মানে আমি বুঝতে পারছি না আপনার বউ কি আপনার মালিক, না আপনি আপনার বউয়ের মালিক? আপনারা সবাই একজন ইন্ডিভিজুয়াল, সবাই নিজের নিজের মতোই চলবেন। সেই চলাটা যেন কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। অনেক মেয়েও বলে আমার বর খুব ভালো, জানিস আমার শ্বশুরবাড়ি খুব ভালো, আমাকে এই কাজে কোনো বাধা দিল না, মানে বুঝতে পারছি না কেন দেবে, কেন দেবে। আর আমি মেয়েদেরকেও বলি, বিয়ের আগে না সব কিছু খোলসা করে বলে নেবেন যে আমার এই কেরিয়ারের স্বপ্ন, আমি এটা করতে চাই, আমার এগুলো ব্যাপার, আমি এই পড়াশোনা করেছি, আমি এরকম হতে চাই। বিয়ের পরে গিয়ে কপাল চাপড়াবেন না প্লিজ। আর ছেলেদেরকেও বলে দিই যে বিয়ের পরে বউ পছন্দ করে না বলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের ক্যারিয়ার নিজের ভালো লাগা সব নষ্ট করে ফেলছেন, এটা করবেন না। উভয় পক্ষকে বলতে চাই, আপনারা হাজব্যান্ড ওয়াইফ মানে কেউ কারোর মালিক নন, ঠিক, অপর পক্ষটা মালিক পক্ষ নয়। কাজে বউ বলছে বলে সব ছেড়ে দিচ্ছেন আর বর বলছে বলেও কিছু করছেন না, কোনোটাই করবেন না, কোনোটাই সুখের নয়। কেমন? একদম। নন্দিনীদি, ওই তোমার কাছে ওই গানটা শুনতে চাইবো। হ্যাঁ, ওটা তো আমরা শুরুতেই গাই, তার সঙ্গে অনেকগুলো মিলিয়ে গাই। হ্যাঁ, সৎগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মৃতম গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। থ্যাংক ইউ। এটার সঙ্গে আমরা খুব বড় একটা মেডলি গাই শুরুতেই অনুষ্ঠান। গলাটা ভীষণ ভালো, ভীষণ। যাই হোক, আজকে তাহলে নন্দিনীদির সাথে এই অবধি আড্ডাটা চলুক। আমাদের হয়তো আরেকটু আড্ডা চলবে ক্যামেরার ওপারে, কারণ একটা টাইম বাউন্ড আছে, আমাকে আসতেই হচ্ছে, কাটতেই হচ্ছে। তাহলে আজকের মতন এখানেই আসি। সবাই খুব ভালো থাকবেন। আমাদের আড্ডাটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে আমি আপনাদের কাছে আরও এরকম ট্যালেন্টেড মানুষদের নিয়ে আসতে পারি। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।